অভিষেক ব্যানার্জি তো কোনো স্পেশাল ফেসিলিটি পাবে না। ওনার বাড়ি যদি কোনো ইলিগাল স্ট্রাকচার হয় ওইগুলো ভেঙে দেবে, বুলডোজার চলবে। নো কারাপশন, নো অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট বাংলায় আর চলবে। বাংলা এখন ক্লিন হবে। যে কোনো অ্যানিমাল রোডের মধ্যে স্যাক্রিফাইস হবে না, সেটা মাটানো হবে, বিফও হবে। ফলতার পুষ্পা, যে নিজেকে একটা ফলতার ত্রাস বলে জানা হতো, মানে পুলিশ ম্যাজিস্ট্রেটের আগে হলো জাহাঙ্গীর খান, সে আজকে ফলতা বাইপোলস বাই ইলেকশনে নিজেই বলল যে আমি আর এই কন্টেস্টে থাকবো না। 4 তারিখের আগে অভিষেক ব্যানার্জি যখন প্রচার করতো, ওনার প্রচারের মধ্যে একটা পার্সোনাল অ্যাট্যাক বিলো দ্য বেল্ট খুব ছিল। মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে, আমাদের মাননীয় এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, ইভেন কি বলা হয়েছিল 4 তারিখের পরে দেখে নেব, প্লাস ঘাটে পাঠিয়ে দেবো, অনেক কথা উল্টো করে দেব। ওইগুলো তো পলিটিক্যাল স্টেটমেন্ট না, ওইগুলো ক্রিমিনাল স্টেটমেন্ট। এখন ক্রিমিনাল স্টেটমেন্ট যদি কেউ দেয়, তার এগেনস্টে কমপ্লেন করাই যায়। ফলতায় কিছু সময় গড়ালে ফলতায় ভোট, এবং তার মধ্যে থেকেই জাহাঙ্গীর খান তিনি ভোট থেকে সরে দাঁড়ালেন। কি বলবেন এ বিষয়ে? এটা খুবই হাস্যস্কর। ফলতার পুষ্পা, যে নিজেকে একটা ফলতার ত্রাস বলে জানা হতো, মানে পুলিশ ম্যাজিস্ট্রেটের আগে হলো জাহাঙ্গীর খান, সে আজকে ফলতা বাইপোলস বাই ইলেকশনে নিজেই বলল যে আমি আর এই কন্টেস্টে থাকবো না। আর সে মুখ্যমন্ত্রীকে থ্যাংক ইউ জানালো যে ফলতার প্যাকেজ দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে বলছি, তিনি খুব তাড়াতাড়ি ধীরো অ্যারেস্ট হবেন। আর তাই জন্য উনি এটা মনে হয় মেসেজ পেয়ে গেছে বলেই নিজে গুটিয়ে এখন কোনো একটা জায়গায় বসে পড়বে। কি এই যে আপনি অ্যারেস্টের কথা বললেন, কোনোভাবে কি বাঁচার জন্যই কি বিজেপিতে দল বদল করতেও চাইছেন তিনি? কি বলবেন? না, বিজেপির কোনো জাহাঙ্গীর খানকে নিয়ে কোনো দরকার নেই। এটা উনি জানেন যে উনি ফলতার ত্রাস ছিল, কত লোকের ওপরে অত্যাচার করেছে, নির্মম অত্যাচার করেছে। তাই জন্য যখন উনি বুঝে গেছেন যে পালা বদল হয়ে গেছে আর ওনার দিন আর চলবে না, ওনার বাজার আর নেই, তাই জন্যই উনি এরার থেকে বেরিয়ে যাচ্ছে। একবারে মুখ্যমন্ত্রীর চাপে কি পুষ্পা ঝুঁকে গেল? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন লোক, 10 দিন মাত্র হয়েছে, যা যা স্টেপ নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে নো কারাপশন, নো অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট বাংলায় আর চলবে। বাংলা এখন ক্লিন হবে। বাংলায় আমরা যা ম্যানিফেস্টোতে বলেছিলাম, যা স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, সেইগুলোই বাংলা এখন এগোতে চলেছে, ওইগুলোই বাংলায় হবে এখন। আমরা দেখেছি পরপর বিজেপি জেতার পর থেকে পরপর বুলডোজার, হকমার্কেল থেকে তপসিয়া, পরপর বুলডোজার চলছে। ক্লিন মানে কি মানুষকেও সাফ করতে চাই? মানুষকে সাফ না, মানুষকে আমরা ঠিকভাবে প্রোগ্রাম দেব, ফেসিলিটি দেব। গভর্নমেন্টের রাস্তা, গভর্নমেন্টের কোনো এনক্রোচমেন্ট হবে না, স্টলের জন্য জায়গা হবে। হাওড়ায় তুমি জানো বছরের পর বছর লোক হাঁটতে পারতো না, আজকে তারা হাঁটতে পারছে। তুমি রেগুলার পাবলিককে জিজ্ঞেস করো, এখন তারা হাঁটতে পারছে, আগে ওটা যাওয়া যেত না। যেই হকারদের তৃণমূলের লোকরা টাকা তুলে তাদের জায়গা দিয়েছে অবৈধভাবে, তাদের তো ওখানে থাকা দিতে হবে না। ওটা তো পাবলিক স্পেস, ওটা তোমার আমার দাঁড়ানোর জায়গা। তো ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট ওইটাই করছে, পাবলিকের যে জায়গা সেখানে যেন দাঁড়াতে পারে, হাঁটতে পারে। এই যে প্রধানমন্ত্রী দাবি করছেন সোনার বাংলা করবেন, আমরা প্রত্যেকটা স্টেশন থেকে দেখতে পাই, শিয়ালদা থেকে হাওড়া সমস্ত দোকান, ওখানে ভেতরে দোকান দেখতে পাই, সেই দোকানের মধ্যে দেখি বিহারি বেশি দেখতে পাচ্ছি। তাহলে বাঙালিরা কোথায়? বাঙালিদের জায়গা কোথায়? বিহারিরা ঘিরে আছে স্টেশন জুড়ে, কিন্তু বাঙালিদের জায়গা কোথায়? কি বলবেন এই বিষয়ে? না, আমি এটা একদমই মনে করি না। বাঙালিদের রক্তে ব্যবসা আছে, আর এইটা কিছুদিন দমে গেছিল এই সিন্ডিকেট রাজের জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন যখন সরকার চালাবে, বাঙালিরা সবাই ব্যবসা করবে। ব্যবসার একটা ক্লাইমেট, একটা এনভায়রনমেন্ট বানিয়ে দেবে ভারতীয় জনতা পার্টির সরকার, যেন সবাই বাঙালিরা যেন সেই ফিরে পায় ওই ব্যবসা করার যে আইডিওলজি, ব্যবসা করার যে টেনাসিটি, ওটা যেন বাঙালিরা ফিরে পায়, এটাই আমরা করে দেবো। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী এখন সোনা কিনতে বারণ করছেন, বাইরে ঘুরতে যেতে বারণ করছেন, তিনি সোনার বাংলা করতে চাইছেন। এই নিয়ে কন্ট্রোভার্সি চলছে, কি বলবেন এই বিষয়ে? না, এটা তাহলে যারা প্রধানমন্ত্রীর স্পিচটাকে তারা লোকে বোঝেনি। উনি বলছেন এখন একটা পৃথিবীতে টার্ময়েল চলছে, তাই জন্য বলছে গাড়ি কম ইউজ করো, পেট্রোল কম ইউজ হবে, সোনা কম কেনো। তার সাথে সোনার বাংলার ডেভেলপমেন্টের কোনো লিঙ্ক নেই। আমাদের প্রধানমন্ত্রী কোনো ইন্টারনাল অ্যাফেয়ার্স চায় না। আমাদের প্রধানমন্ত্রী এই বাংলাতে ইমপ্রুভমেন্ট করবে। গুগল আসবে, অ্যাপেল আসবে, বড় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আসবে, কিন্তু তার সাথে সোনা কেনা আর পেট্রোলের কোনো লিঙ্ক নেই। ওটা টোটালি আলাদা স্টেটমেন্ট।
আপনারা যে এত ডেভেলপমেন্টের কথা বলছেন যে মুখ্যমন্ত্রী আসার পর থেকে হয়েছেন, তিনি সমস্ত ফাইল খুলবেন বলেছেন। আমরা ইতিমধ্যেই কিন্তু একটা পদক্ষেপে খুশি হয়েছি, তিনি আরজি করের ফাইল খুলেছেন এবং ৩ জনকে সাসপেন্ডও করেছেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তিনি কি নারদার ফাইলটাও খুলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো একটা ৫ বছরের রোড ম্যাপ ডেফিনেটলি বানিয়ে নেবে। যা, যা ফাইল আমাদের পাবলিকের দুর্নীতির দেখা যাবে, সেগুলো ডেফিনেটলি খোলা হবে। যারা সিন্ডিকেট রাজ, যারা বড়, বড় দুর্নীতি, বড়, বড় স্ক্যামের সাথে যুক্ত ছিল, প্রত্যেকটি ফাইল খোলা হবে। আজকে জানেন আরজি করের ডাইরেক্টর, তাকে তার জন্য প্রসিকিউশন করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। এইটা একটা আমাদের বড় ম্যানিফেস্টোতে বড় কথা ছিল। আমরা প্রত্যেকটি জায়গায় বলতাম যে আরজি কর কেসে যা হয়েছিল সেটা যেন বাংলা কেন পুরো পৃথিবীর মানুষ জানতে পারে আসল কি হয়েছিল। আর আমরা সেই দিকেই এগোচ্ছি। প্রত্যেকটি স্ক্যাম সেই দিকেই এগোবে। প্রত্যেকটি ফাইল খোলা হবে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির ফাইল খোলা হবে, কর্পোরেশনের ফাইল খোলা হবে। যার যা আরজি কর বলো বা তুমি অন্য কোনো মার্ডার কেস বলো, নারদাও যদি আমার গভর্নমেন্ট ভাবতে পারে নিশ্চয়ই খুলবে, দেখা যাবে। আমরা দেখলাম মুসলিম সম্প্রদায়ের সামনে ঈদ, এর মধ্যে দেখলাম যে নানা রকম জারি করা হয়েছে, গরুকে এই বছর ১৪ বছর হতে হবে, তারপরে কোরবানি দিতে হবে, পরপর এতগুলো জারি এবং সামনেই তাদের ঈদ। এই বিষয়ে কি বলবেন? অনেক আমরা দেখছি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি কান্নাকাটি করছেন, সুসাইড অ্যাটেম্প পর্যন্ত করতে যাচ্ছেন, তাদের ব্যবসা বন্ধর দিকে। কি বলবেন এই বিষয়ে? না, এটা হিন্দু মুসলিমের কোনো ব্যাপার না। দেখো, আমাদের বাংলায় প্রতিটি ফেস্টিভ্যাল সেলিব্রেট হবে, হয়ে এসছে আর হবেও। কিছু অ্যানিমাল ক্রুয়েলটি রাইটস বলে কথা আছে। আমরা ধরো দেখতে চাই না যে একটা পশুকে মারা হচ্ছে, তার ভেতরে কাটো। তুমি গরুর মাংসটা ভেতরে রাখো, তোমাকে তো রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে না, ওটা তো আনহাইজেনিকও। একটা মাংস যদি ঝুলিয়ে রাখো ওটা আনহাইজেনিক। একটা মানুষের, একটা মুসলমান খাক বা হিন্দু মুরগির মাংস খাক বা পাঁঠার মাংস খাক, ওটা আনহাইজেনিক। তো এটা গুছিয়ে রাখো, এটা হাইড করে রাখো। এইগুলোই প্রোটোকলস দেওয়া হয়েছে। আর বলা হয়েছে কোনো কাইন্ড অফ অ্যানিমাল ক্রুয়েলটি বা কাটিং অন রোড হবে না। এটা তো ঠিকই আছে, এটা তো খুব সবার জন্য। তাহলে মাটন নিয়ে কিছু বলছেন? মাটন, দেখো, মাটনের আমি তোমায় বলছি আবার কথা, মাটন যে কোনো রাইট, যে কোনোভাবে যে কোনো অ্যানিমাল রোডের মধ্যে স্যাক্রিফাইস হবে না। সেটা মাটনও হবে, বিফও হবে। হিন্দু মুসলিমের এখানে কোনো ব্যাপার না। যারা এনক্রোচমেন্ট করেছে গভর্নমেন্ট ল্যান্ডে, তাদের তো সরে যেতেই হবে। তাদের নোটিশ দেওয়া হয়েছে, তাদের নোটিশ পিরিয়ড পেরিয়ে গেছে। এখন আমি তোমায় বড় একটা কথা বলছি, শোনো। এত যে ইল্লিগাল স্ট্রাকচার, এইগুলো ডেমোলিশ হচ্ছে, এগুলো তো করতেই হবে। এইগুলো তো এগেনস্ট দ্য স্ট্রাকচার প্ল্যান। এইগুলো ঘুষ দিয়ে করা হয়েছে। তাই জন্য কেএমসি বলো বা অন্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলো বা পঞ্চায়েত বলো, সবাইকে ধরা হবে যারা এইসব ঘুষকে স্যাংশন প্ল্যান করেছে। প্রমোটারদের ধরা হবে। তো এইগুলো করতেই হবে। আমাদের এই যে ১৫ বছর দীর্ঘ একটা স্বৈরাচারী সরকার চলেছিল, ওর থেকে বেরিয়ে আসতে হবে। একটা প্ল্যান সিটিতে আসতে হবে, একটা প্ল্যান গভর্নমেন্টে আসতে হবে। আর আমরা সেই দিকেই এগোচ্ছি। এই যে আপনি বলছেন যে সরকার কোনো হিন্দু মুসলিম দেখছে না, কিন্তু দেখা যাচ্ছে বিজেপির একজন প্রার্থী রিতেশ তেওয়ারি, তিনি বিধানসভা থেকে শপথ গ্রহণ করে বাইরে এসেই বলছেন যে সংখ্যালঘুরা আমাকে ভোট দেয়নি, তাদেরকে আমি দেখবো না, এমনকি আমার সার্টিফিকেটও ইস্যু করবো না। কি বলবেন এই বিষয়ে? না, দেখুন, ওটা হতে পারে আবেগে বলে ফেলেছে, কিন্তু গভর্নমেন্ট, আবেগ। আমি আপনাকে বলছি, উনি এমএলএ, ওনাকে সম্মান দিয়ে বলছি, গভর্নমেন্ট আলাদা, এমএলএ আলাদা। কথাটা এখন গভর্নমেন্ট সবার যা প্রকল্প এতদিন আপনি জানেন, ভারতীয় জনতা পার্টি দেশে ২০টার বেশি রাজ্যে চলছে। কোনো মুসলিম স্পেসিফিক কোনো কিছু হয় না, কোনো হিন্দু স্পেসিফিকও হয় না। সব প্রকল্প সবার জন্য। তো বাংলাতেও সব প্রকল্প সবার জন্য। ৩,০০০ টাকা করে যে মা বোনরা পাবে, এটাও সবার জন্য। বার্ধক্য ভাতা, ওটাও সবার জন্য। মেডিকেল কার্ড, যেটা ৬ লাখ টাকার ওপরে তুমি মেডিকেল ইন্স্যুরেন্স পাবে, ওটাও সবার জন্য। এখানে কোনো রিলিজিয়াস বেসড কোনো ফেসিলিটি দেওয়া হবে না। আমরা দেখলাম যে ইমাম, মুয়াজ্জিন সমস্ত ভাতা বন্ধ হয়ে গেল। কি বলবেন? খুব ভালো হয়েছে। আজকে ইমাম শুধু না, পুরোহিতদের ভাতাটাও বন্ধ হয়েছে। এটা দরকার নেই। এটা একটা ইউজলেস স্পেন্ডিং ফ্রম দি গভর্নমেন্ট। আর এটা গভর্নমেন্ট বিবেচনা করে দেখেছে এটা ইউজলেস স্পেন্ডিং, তাই জন্য বন্ধ করেছে। আমরা যেমন দেখেছিলাম যে হক মার্কেটে, তপসিয়াতে বুলডোজার চলেছিল। এবার আমরা দেখলাম যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সমস্ত নথি যাচাই করতে চেয়েছে পুরসভা, নোটিশও দিয়েছে এবং বাড়ির কিছু অংশ ভেঙে পারলেও নির্দেশ দিয়েছে। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বুলডোজার চলবে? কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি তো কলকাতা কর্পোরেশনের আন্ডারেই বাড়ি। তো কোনো বাড়ির যদি আনঅথরাইজড প্ল্যানিং থাকে বা ইল্লিগাল কনস্ট্রাকশন থাকে, সেটা ডেমোলিশনের অর্ডার কলকাতা কর্পোরেশন দিতেই পারে। এখন অভিষেক ব্যানার্জি তো কোনো স্পেশাল ফেসিলিটি পাবে না। ওনার বাড়ি যদি কোনো ইল্লিগাল স্ট্রাকচার হয়, ওইগুলো ভেঙে দেবে, আর বুলডোজার চলবে? বুলডোজার চলবে। এনিথিং ইল্লিগাল, তার এগেনস্টে তো আমরা স্টেপ নেবই নেব।
এই যে যখন শাসক দলে ছিলেন সেখান থেকে একদম প্রায় 100 গন্ডিরা পার করতে পারলো না, তারপরে কি পুরসভার এত হস্তক্ষেপ, এত দেখাশোনা, কি বলবেন? একদম পুরোপুরি। আজকে তুমি বুঝতে হবে লাস্ট 15 বছরে প্রত্যেকটি পুরসভায় along with কেএমসি এত দুর্নীতি হয়েছে, এত ইললিগাল স্ট্রাকচার হয়েছে, তাতে আমাদের পুরো মানে কলকাতার প্ল্যানিংটা হচপচ হয়ে গেছে, পুরো বাজে বাজে হয়ে গেছে। ওইটার থেকে আমাদের বেরোতে হবে, ওটার থেকে বেরিয়ে এগোতে হবে। এগোবো কি করে? সব ইললিগাল স্ট্রাকচারকে ভাঙতে হবে। আমরা দেখলাম যে বিধাননগরে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়েছে যে তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেছেন, কি বলবেন এই বিষয়ে? আমরা সবাই উইটনেস ছিলাম যে 4 তারিখের আগে অভিষেক ব্যানার্জি যখন প্রচার করতো, ওনার প্রচারের মধ্যে একটা পার্সোনাল অ্যাটাক বিলো দ্য বেল্ট খুব ছিল। মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে, আমাদের মাননীয় এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। ইভেন কি বলা হয়েছিল 4 তারিখের পরে দেখে নেব, প্লাস ঘাটে পাঠিয়ে দেবো, অনেক কথা উল্টো করে দেব, অনেক কথা। এখন ওইগুলোর এগেনস্ট, ওইগুলো তো পলিটিক্যাল স্টেটমেন্ট না, ওইগুলো ক্রিমিনাল স্টেটমেন্ট। এখন ক্রিমিনাল স্টেটমেন্ট যদি কেউ দেয়, তার এগেনস্টে ফাইল কমপ্লেন করাই যায়, এটা করাই যেতে পারে, ওটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না। তাই জন্য কেউ করেছে, আর এফআইআর রাজি হয়েছে, এফআইআর রেজিস্টার্ড হয়েছে। আমরা দেখলাম যে পেট্রোল ডিজেলের দাম প্রায় বেড়ে চলেছে, 4 দিনের ব্যবধানে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, কি বলবেন? দেখো, পেট্রোল ডিজেল দুটোই আমরা ইম্পোর্ট করি। এখন ওয়ার্ল্ডে এমন একটা অবস্থা চলছে, ভারত বলে না, অনেক দেশ যারা ইম্পোর্ট করে পেট্রোল, তাদের হাতে আর প্রাইসটা নেই। এখন কিছুদিন ধরে যেহেতু এত যুদ্ধ চলছে, ভারতের ইম্পোর্ট কস্টও বেড়ে যাচ্ছে। তাই জন্য আমাদের ওপরে পার পিছু মানে পেট্রোল পার লিটার কস্টটাও বেড়ে যাচ্ছে। আশা করি খুব জলদি এটা আবার কমে আসবে। এইটা আমরা খুব একটা কন্ট্রোল করতে পারি না। যারা পেট্রোল বেচে তারা কন্ট্রোল করে, আর যারা মিডলম্যান তারা কন্ট্রোল করে। এখন আমি তাও আশা করছি যে পেট্রোল এবং গোল্ড দুটোরই প্রাইস কমবে।